এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কোনো অপারেশনের প্রয়োজন হয়নি। ইর্তিজার অবস্থা কিছুটা উন্নতির দিকে। সিসিইউ থেকে কেবিনে শিফট করেছে। প্রায় 2 দিন পর জ্ঞান ফিরেছিল, বাকি 3 দিন অবজারভেশনে রেখেছে। রুষা এই কদিন বাসায় গিয়ে ছেলেকে দেখে এসেছে মাঝে মাঝে। ইসমাম এসবে অভ্যস্ত। মায়ের গুরুত্বপূর্ণ অপারেশন থাকলে এভাবে মা আসা যাওয়া করে। জায়েদ এসেছে, রুকাইয়া এসেছে। জ্ঞান ফেরার পর ইর্তিজার সাথে দেখা করেছে অল্প কয়েকজন। রুষা গত 5 দিনে একবারও সামনে যায়নি। নীলা থাকতে না পেরে দেখা করেছে দ্বিতীয় দিনই, কিন্তু কথা বলেনি তখন। আজ থেকে একটু একটু কথা বলার পারমিশন দিয়েছে ডাক্তার। ছেলের এই অবস্থা কি করে দেখবে একজন মা? মাহির বলাতে নীলা আগেই প্রবেশ করলো কেবিনে। ইর্তিজা চুপচাপ বেরিয়ে শুয়ে আছে। নীলাকে দেখতে পেয়ে খুব সুন্দর একটা হাসি দিল। নীলা পাশে এসে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু দিয়ে বলে, এতটা অসুস্থ হয়েছিলি কেন? এত বছর এলি না জেদ দেখিয়ে, যাও এলি মরো হয়ে। মাথায় ছিল না এখানে বুড়ো বাপ মা আছে, তাদের কি অবস্থা হবে তোকে দেখলে? মায়ের দুহাত জড়িয়ে আছে, চোখ বন্ধ করে, কথা বলছে না। নীলা ছেলের অবস্থা বুঝতে পেরে নিজেও চুপ করে আছে। আর কষ্ট কিছু বলবে না। এখন ছেলেকে একটু খুশি রাখতে বলল, জানিস ইর্তি, আমাদের একটা দাদু ভাই আছে। ইর্তিজা চোখ মেলে মায়ের দিকে চাইল, চোখ জুড়ে কত আগ্রহ জানার। নীলা চোখে মুখে খুশি নিয়ে বলে, সকালে আমাকে বলে, দাদুপা কোথায় দাও, আমাকে নাও। এত পাকনা হয়েছে, যখন বললাম তোমার পাপার কাছে যাচ্ছি, সেই কান্না জুড়ে দিয়েছে। পাপা আসবে বলে রুষা ধমকে রেখে এসেছে, বলেছে বাবা সুস্থ হলে আনবে। তোর কার্বন কপি হয়েছে, দুষ্টুর শিরোমণি পুরো, রুষাকে ছাড়া কাউকেই ভয় পায় না। ইর্তিজা মুচকি হাসি দিচ্ছে। ছেলের কথা শুনতে কত ভালো লাগছে। বেশ কিছুক্ষণ কথা বলে নীলা উঠে গেল। রুষা বাইরে অপেক্ষা করছে। নীলাকে দেখে বলে উঠল, শেষ কথা বলা? হ্যাঁ, ছেলেটা কেমন চুপচাপ হয়ে গিয়েছে। এত কথা বললাম, টু শব্দও করলো না, চোখ ঝাপটালো শুধু। ইসমামের কথা বললাম, তখন একটু খুশি দেখলাম। আস্তে ধীরে বলবে। চলো আমরা যাই, এখন আবার মেডিসিন দিবে। যাই মানে? তুই ভেতরে যাবি না? রুষা কেমন করে যেন বলে উঠল। মাহির জায়েদ একটা ধমক দিল। রুষার কেমন যেন লাগছে। ভেতরে গিয়ে কি বলবে? পরিচিত মানুষটাকে অপরিচিত লাগছে। শেষবার রাগ করে বের হয়েছিল, তখন একটা বাজে কথা বলার জন্য চড়ও খেয়েছে। এখন না গেলে আবার লজ্জায় পড়তে যেতে হবে। মাহির জায়েদের দিকে তাকিয়ে বলে, না গেলে হয় না? জায়েদ খেপে গিয়ে বলে, তুই কি চাস তোকে সবার সামনে আমি একটা কোষে থাপ্পড় মারি? রুশ, ইর্তি অপেক্ষা করছে, যা। নীলাও জোর করে দিল। রুষা কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। কেমন যেন গা শিরশির করা পরিবেশ। লোকটা তো বিছানায়, গায়ে কোনো পারফিউম নেই। চারিদিকে ওষুধের গন্ধ থাকার পরিবর্তে এত সুন্দর ঘ্রাণ পাচ্ছে কেন? রুষা ব্যাককেলের মতো বকিস না, নিজেকে নিজেই ঝাড়ি দিল। এই বয়সে অসুস্থ স্বামীর প্রেমে পড়েছে, ব্যাপারটা কেমন অদ্ভুত শোনায় না? লোকে পাগল বলবে। ইর্তিজা কারো পায়ের শব্দে চোখ মিলে তাকায়। সামনে দাঁড়িয়ে প্রিয়তমা স্ত্রী, তার একমাত্র সন্তানের মা। মেয়েটা আগে থেকে একটু স্বাস্থ্যবান হয়েছে, দেখতে আরো বেশি ম্যাচিওর লাগছে। তাহলে ইর্তি কি বুড়ো হয়েছে? অবশ্য 30 বছর বয়সে তো আর আগের মতন ফিট অ্যান্ড ফাইন ইর্তি থাকবে না। এরই মধ্যে আত্মরা হয়ে বুকের অসুখ বাঁধিয়েছে। বউটা এখনো কত সুন্দর আছে, মাশাআল্লাহ। দেখলেই মনে হয় 25-26-এর তরুণী। রুষা বেডের পাশে এসে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। ইর্তিজা এক হাত বাড়িয়ে ঢাকলো। রুষা গুটি পায়ে এগিয়ে তুলে বসলো। ইর্তিজা রুষার ডান হাতটা ধরে নিজের বুকে চেপে ধরল। খুব জোরে একটা শ্বাস নিল। কেবিনে নীরবতা আর দুটো মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ। ইর্তিজা ঠোঁট ছিল রুষার হাতে। রুষা আর নিজেকে সামলাতেই পারল না। ঝরঝর করে অশ্রু দ্বারা গড়িয়ে পড়ছে গোল গাল ফোলা গাল পেয়ে। ইর্তিজা চোখ বুঝে ফেললো, ধীর গলায় বলল, সরি জান,
আমার আর কিচ্ছুই নেই আপনারা ছাড়া। কথা বলবেন না প্লিজ, পরে শুনবো সব। না, আপনি আমাকে চরিত্রহীন ভাবছেন, আজই বলবো। প্লিজ। সেদিন আমাকে দেব কল করে বলেছিল একটা পেশেন্ট নাকি সিস্টার অনুশ্রীকে মেরেছে। সেই পেশেন্ট সামলানো যাচ্ছে না। আমি তো অতি দ্রুত চলে এসেছিলাম। সচরাচর মানসিক রোগীরা জেনারেল ইউনিটে আসে না। হাসপাতালে এসে দেখি মেয়েটা সাজিয়া, কোনো সিস্টার সামলাতে পারছে না, হাত পা কেটে একাকার। আমাকে দেখে জাপটে ধরেছে। হয়তো কেউ সেই মুহূর্তে ছবি তুলে ফেলেছিল। সন্দেহ দেবকে হয়েছে। সাজিয়ার কাণ্ডে দেবের আমাকে কল করাতে মেজাজ পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সেটা আপনার উপর চড়াও হয়েছিল। এর মাঝে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলাতে আরও বেশি। রুষা ইর্তিজার মুখে হাত দিয়ে কথা আটকে দিল। নিজের ভুল অনেক আগে রুষা বুঝতে পেরেছিল। সন্তান হারিয়ে সে নিজেও তো কম বিপদের মধ্য দিয়ে যায়নি। ইর্তিজার দু চোখে অশ্রুর উপস্থিতি শব্দ করে কেঁদে দিল আজ রন্ধনরত গলা। ইর্তিজা পুনরায় বলল, আমাকে মাফ করবেন না, একদম না। আপনার প্রতি দায়িত্ব পালন করতে পারিনি, আপনাকে সবটা দিয়ে ভালোবাসতে পারিনি। ভালোবাসায় কি পরিমাণে ঘাটতি ছিল আমার, যে আমার ছেলে আমাকে চেনে না, মেয়েটা ছেড়ে চলে গেল। আমার আগের সন্তান দুনিয়ার মুখ দেখার আগেই মিসক্যারেজ হয়ে গেল। আচ্ছা রুকসার, বলতে পারেন কত বড় অপরাধ করেছি যে সন্তানেরা আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমি তাদের ছুতে পারছি না, বুকে জড়িয়ে ধরতে পারছি না, আদর দিতে পারছি না। আমি কি এতটাই খারাপ? ইর্তিজা উত্তেজিত হয়ে যাচ্ছে। এখনই সামলাতে হবে, না হয় আবার বিপদ হবে। রুষা চোখ মুছে দিয়ে বলল, জানেন ইসমাম আমার মাথা খারাপ করে দিচ্ছে, পাপা যাব করে। ইর্তিজা ইসমামের কথা শুনলে স্বাভাবিকভাবে হাসি খুশি মুখ করে রুষার দিকে তাকিয়ে বলল, ভালো হয়েছে আনেননি। এখানে ভাইরাস ব্যাকটেরিয়া সব সুস্থ হয়ে দেখা করবো ইনশাল্লাহ, চিনবে আমাকে। আপনার ছেলে আপনার মতো রাব্বির মাথা খারাপ করে ফেলেছে, এখনই নিয়ে আসতেছে। কেবিনে নক করার শব্দ হলে রুষা হেসে বলে, মনে হয় আসছে। ইর্তিজা রুষাকে অনুরোধ করে উঠল তাকে উঠে বসাতে। রুষা উঠিয়ে বসিয়ে দেয়, বেডের সাথে হেলান দিয়ে বসে। রুষা কেবিনের দরজাটা খুলল, দেখে ইসমাম রাব্বির হাত ধরে দাঁড়িয়ে আছে। রাব্বি হেসে বলে, নে ধর, সারাটা রাস্তায় একটা কথাই বলেছে, আমার পাপাকে আমার থেকে হ্যান্ডসাম। নে এখন পাপাকে দেখা। রুষা হেসে ছেলের হাত ধরে ভেতরে ঢুকায়। মায়ের তর্জনী আঙুল ধরে ছোট্ট ছোট্ট পা ফেলে কেবিনের ভিতরে আসছে। পরনে একটা গ্রে কালার টি শার্ট, আই লাভ মাই পাপ্পা লেখা। ইর্তিজা অবাক হয়ে ছেলের গেট আপ দেখছে। একটা ডেনিম 3/4 প্যান্ট আর একজোড়া কালো বেবি কিডস। একদম ফিট অ্যান্ড ফাইন স্মার্ট ছেলে। আসলেই তো ইর্তিজার কার্বন কপি। তাকিয়ে আছে ছেলের আশার পানে, ক্ষুদ্র ক্ষুদ্র চোখ মেলে সামনে বেডে বসে থাকা আকাশি রঙা হাসপাতালে পোশাক পরা মানুষটাকে মনোযোগ দিয়ে দেখছে সে। একবার মায়ের দিকে তাকায় তো অন্যবার মানুষটার দিকে। ইর্তিজা এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছে। বেডে একেবারে সামনে আসলে রুষা বলে, পাপাকে সালাম দাও। ঝাপাঝাপি লাফালাফি করা কথা বলা দুরন্ত বাচ্চাটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। আস্তে করে সালাম দিল, আসসালামু আলাইকুম। ইর্তিজা খুব সুন্দর হাসি দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম পাপা। রুষাকে বলল কোলে তুলে দিতে। রুষা বারণ করলো। ইর্তিজা চোখ রাঙায়, এরপর ছেলেকে কোলে তুলে দেয়। ইসমাম বাবার কোলে বসে, সরাসরি বাবার গাল ছুঁয়ে দিল। ইর্তিজা দেখলো ছেলে অনুভব করছে বাবাকে। বুকের সাথে চেপে ধরলো ছেলেকে, আদরে ভরিয়ে দিল ছেলেকে। মনে হলো প্রাণের সঞ্চার হলো এত বছর পর। বুকের আরেকটা পাশ খালি খালি লাগছে। ওই পাশে তো মেয়েটাও থাকতো, অথচ সৃষ্টিকর্তা মেয়েকে নিয়ে গেল। হয়তো এতেই কল্যাণ। ইসমাম বাবাকে শক্ত করে জড়িয়ে ধরেছে এতক্ষণে। ইর্তিজা বলল, পাপাকে মিস করছো সোনা? তুমি পাপাকে চেনো? ইসমাম উপর নিচ মাথা নেড়ে বলে, তিনি তো পাপার ছবি দেখেছি। মাম্মা আর ইতমাম লাতে পাপার ছবিটাতে কথা বলে ঘুমায়। ইর্তিজা ট্রান্সলেট করলো ছেলের কথা। কি বললে পাপা? ইসমাম আর মাম্মা রাতে পাপার ছবির সাথে কথা বলে ঘুমাও?
হ্যাঁ হ্যাঁ, আদল কই তো আমার পাপার ছবিতে। ওরে আমার জান বাচ্চা রে। ছেলেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেলো। ইসমামও পাপার দুগালে চুমু দিচ্ছে। ইর্তিজার ছেলের কথা বুঝতে একটু কষ্ট হলেও বুঝে রুষার দিকে তাকায়। বেজায় লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। ইর্তিজা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলে, ধন্যবাদ বউ, আমার ছেলেটা অন্তত আমাকে চিনেছে। ভেবেছিলাম ছেলেটাকে না দেখেই মরে যাব। আবার ওকে সরি, এখন ডিস্টার্ব করবেন না আমাদের। ছেলেকে উদ্দেশ্য করে বলো, বাবা তুমি তো খুব স্মার্ট। এই টি শার্ট কে কিনে দিয়েছে? ইসমাম আঙুল দিয়ে মাকে দেখিয়ে বলে, মামা এটা আমি লাইক করেছি, মামা কিনে দিয়েতে। পাপা তুমি আমার দেখে হানতাম। এই কথা বলে পাপার গলা জড়িয়ে ধরল। ইর্তিজা ছেলের সাথে নিজেও বাচ্চা হয়ে গেল। হু হু করে হেসেছিল। ছেলে হ্যান্ডসাম কি সেটাও বুঝে। তখনই চেম্বারে মাহির এবং ডক্টর আজগর কাদের প্রবেশ করলো। মাহির হেসে বলে, ইর্তিজা এখন পুরাই সুস্থ, আর কি লাগে? তুমি কি ভুলে গেছো যে একটু রেস্ট প্রয়োজন তোমার? স্যার রিলিজ দিচ্ছেন কবে সেটা বলেন। পারবো না ছেলেকে ছাড়া থাকতে এখানে। ইসমাম বলে উঠল, নানু ভাই তুমি পাপাকে ছেড়ে দাও, বাতাই দেবো। ইর্তিজা আগে তোমার ছেলেকে বলো আমাকে ভাইয়া ডাকতে। দুষ্ট ছেলেটা ইচ্ছে করে আমাকে বুড়ো বানিয়েছে। ইসমাম খিলখিল করে হাসছে আর বলছে, নানু ভাই ও নানু ভাই। কেবিন জুড়ে হাসির শব্দ। মাহির ইসমামকে কোলে নিল। ডক্টর আজগর ইর্তিজাকে চেক আপ করছে। সব ঠিকঠাক দেখেই বলল, কালকে চলে যেতে পারবে ইর্তিজা? দ্যাট মিন্স আই এম ওকে রাইট? অলমোস্ট। ওকে আর লাগবে না, আজকে রিলিজ দিন স্যার। আর এক মুহূর্তও না, বাসায় আমার কেয়ার হসপিটাল থেকে অনেক বেশি হবে। রুষার দিকে তাকে দুষ্টু হাসি দিয়েই বলল। রুষা থতমত খেয়ে চোখ নামিয়ে ফেল। মাহির সিচুয়েশন বুঝে মৃদু হেসে বলল, ঠিকভাবে নিজের খেয়াল রাখবে তো? ইনশাল্লাহ। তাহলে ছেড়ে দিন স্যার। ডাক্তাররা চলে গেল। আবার তিনজন কথা বলছে। ইসমামের আদুরে কথা ইর্তিজা কয়েক গুণ বেশি সুস্থ হয়ে গিয়েছে। রুষা দেখছে স্বামী সন্তানকে। সংসার জীবনে তৃতীয় ব্যক্তির আগমন বরাবরই অকল্যাণকর, এবং আরও অকল্যাণকর হলো অতিরিক্ত ক্রোধ এবং ভুল বুঝাবুঝি। এসব ঝামেলা সামলে উতরে ওঠার অপর নামই সুখী সংসার, ভালোবাসার পরিবার। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বুঝি আমাকে বন্ধু আছে, আর কি লাগে? কিছু কথা যা যায় না বলা, কাউকে কিছু কাজ যা যায় না করা, সহজে কিছু আচরণ মানে না কেউ, সামনে কিছু জায়গা যায় না যাওয়া, চাইলে সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু, বুঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে? বন্ধু বুঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে? সাইফ আর রাব্বি নীলার রান্নাঘরে পাতিল বাজিয়ে এই গানই গাইছে, সাথে তাল দিচ্ছে বাকিরা। রাহিত ইর্তিজা গিটার বাজাচ্ছে। ইর্তিজাকে খুশি রাখতে সবার কত আয়োজন। ইর্তিজা খাটের হেডবোর্ডে হেলান দিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে রেখেছে। বন্ধুরা সবাই আজ বাসায়। এরা কেউ আর ছোট নেই, তবু উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়ছে। সাইফ, রাব্বি, কাইফা, সামিরা, সেমিন, রিমন, রাহিত এবং অতসী। 4 বছরের নিউজিল্যান্ড জীবনে সবচেয়ে বেশি সাপোর্ট ছিল রাব্বি, রিমন এবং রাহিদের। যখনই একা লেগেছে বন্ধুদের খুলে বলেছে সব। দূর থেকে এই সাহসটুকুই বা কে দেয়? মেয়েগুলো সব সংসারমুখী, একজনের কোলে 1-2 বাচ্চা। এদের মধ্যে সামিরা সদ্য বিবাহিত, বাকিরা সব পুরনো। রুষা এবং ইসরা নাস্তার ডিশ নিয়ে ঢুকেছে। ইর্তিজা জারা ও ইসমামকে কোলে নিয়ে বসে আছে। আচমকা জারা এবং ইসমাম ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে ইসমাম যারা ঝুটিওয়ালা চুল ধরে বলে, থাক তন্নি, আমি তোর চুল ছিলে দেব। রুষার সাথে সাথে মুখে হাত।
ঈশা ঘাবড়ে গেল। ইর্তিজা ছেলের কথা বুঝতে পেরে ছেলের মুখে হাত দিয়ে বলে উঠল। ছি পাপা, এসব বলে না। রুষা রেগে অগ্নিশর্মা হয়ে বলে উঠল। গুড, ভেরি গুড বাপকা বেটা। শাকচুন্নি ওয়ার্ডটা শিখেছে কোথায় ইসমাম? আর যারার চুল ধরেছ কোন সাহসে? রুষাকে রাখতে দেখে রায় যারাকে কোলে তুলে নিল। ইসমাম মায়ের হুঙ্কারে ভয় পেয়ে গেল। রুষা রেগে ইর্তিজার দিকে তাকাতে ইর্তিজা বলে উঠল। ট্রাস্ট মি, এই ওয়ার্ড আমি উচ্চারণই করিনি। মনে হয় 12-13 বছর আগে লাস্ট কলেজে আপনাকে বলেছি। আপনি সেদিন কান্না করার পর আজ অবধি বলিনি। এভাবে তাকাচ্ছেন কেন? ছেলে একদিনে কি শিখবে আমার কাছ থেকে? রক্তের টান এসব এতদিন আমার ছেলের মুখ দিয়ে বের হয়নি, আর আজই এই ছেলে বল কোথায় শিখেছে সেই শব্দ? আমি টিভিতে শুনেছি ভূত পেতনি ডাক্তারনি আতে তো ভয় লাগবে ভাও। ইসমাম 2 হাতে 10টা আঙ্গুল বাঁকা করে ভয় লাগানোর ভঙ্গি করল। রুষা মারার জন্য উদ্যত হলো। ইসমাম ইর্তিজার বুকে ঢুকে বলে। পাপা বাতাও মামা ডাক্তারনি হতে। বাপ, ফাঁসাইয়েন না আব্বাকে। তোর মা এখন গিলে ফেলবে। আব্বা শোনো না, এটা বলে না শোনা। বাসার সবাই ইসমামকে বোঝাচ্ছে ছেলে বলবে না বলেছে। ছোট বাচ্চা পুনরায় বলবে, এটাই স্বাভাবিক। এত বকা থাকতে টিভি দেখে সেম বকাটাই শিখলো। ইর্তিজার হঠাৎ মনে হলো ও আর রুষার ঝগড়া। কলেজে একজন অন্যজনের চুল রানরানি আকস্মা রাবি বলল। দোস্ত, তোদের মনে আছে ওদের ঝগড়ার কথা? কাইফা সাথে সাথে অট্ট হাসি দিয়ে বলে। আরে ওদের চুলাচুলির কথা মনে উঠলে আমার এখনো হাসি পায়। ইর্তি রুষার লম্বা চুলগুলো সুযোগ পেলেই টেনে ছিঁড়ে দিত। রুষার যখন তখন ইর্তিজাকে কিল ঘুষি মারা, মোশারফ স্যারের বকা খাওয়া, ফুচকাতে তোরা প্ল্যান করে মিষ্টি বাড়িয়ে দেওয়া, রুষার গাছে ওঠা, ঢিল মেরে বড়ই আম পাড়া। তবে একটা কথা মানতেই হবে, ইর্তির তখনও রুষার প্রতি উইক ছিল। সেবার পাকোড়া খাওয়ার সময় রুষা যেভাবে পেটে ব্যথায় কাঁদছিল, ইর্তি ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিল। ছুপা রুস্তম ছিল পুরো। ইর্তিজা রুষার দিকে তাকিয়ে আছে। রুষা আকাশ সম লজ্জা নিয়ে মাথা নামিয়ে রেখেছে। রুষার গালে লালিমা আভাই বলে দিচ্ছে তার অনাকাঙ্ক্ষিত লজ্জা রুণ হয়ে যাওয়া গালগুলোর অবস্থা কতটা করুণ। ইর্তিজা হঠাৎ করেই বলে উঠল। তোরা যে যাই বলিস, আমি বলবো আমি জিতেছি। বান্ধবী বিয়ে করা কি চারটিখানি কথা? তো আবার হিটলারের কন্যা ঝাঁসিকা রানী। রুষা নাস্তার ট্রের বাহানায় উঠে গেল। কিছুক্ষণ পর ইর্তিজার ফোন হাতে নিয়ে ফিরে এলো। ইর্তিজা ফোন হাতে বেশ কিছুক্ষণ প্রফেসরদের সাথে কথা বলল। রাত গড়াতে বন্ধুরা চলে গেল। ইর্তিজার এখন খাওয়া দাওয়ার রুটিন করে খেতে হবে। জসিম সাহেব প্রথমে ঘাবড়ে গেলেও এখন ছেলের কন্ডিশন দেখে একটা শান্তি পাচ্ছে। সাইম এবং জরি আসবে আগামীকাল। সাইমের জব পোস্টিং যশোর, তাই ওখানেই থাকা হয়। রুষা ইর্তিকে খাইয়ে দিয়ে গেল, মেডিসিন দিয়ে বাতি নিভিয়ে দিবে। ইর্তিজা ওয়াশরুমে থেকে বের হয়ে ধীর পায়ে খাটে এসে বসলো। রুষা চলে যাবে তখনই হাত টেনে ধরে কুলি নিয়ে বলল। ইর্তিজা, শুধু তোমাকে একবার ছোঁবো, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছোঁবো, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু তোমাকে একবার ছোঁবো, স্পর্শ সুখে লেখা হবে অজস্র কবিতা। শুধু তোমাকে একবার ছোঁবো, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু তোমাকে একবার ছোঁবো, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। শুধু তোমাকে একবার ছোঁবো, তারপর হব ইতিহাস। ইর্তিজা মুগ্ধতার মোহজাল ভেঙে বেরিয়ে আসতে পারছে না। রুষা ক্ষীণস্বরে বলে উঠল। একটি দরজা খোলা। আটকে দিয়েছি। আমাদের ছেলে আম্মুর কাছে থাকবে আজ। আমি ঘুমাবো। আমিও। তাহলে ছাড়ুন। ধরে রাখলাম কই? আপনি না অসুস্থ? সুস্থ কবে বললাম? কোল থেকে নামতে দিন। নেমে পড়ুন। হাত সরান কোমর থেকে। আমার ইচ্ছে। ইর্তি! ইস, একদম বুকে লেগেছে। এত সুন্দর আহ্বান। 4 বছর ক্রোধে অন্ধ হয়ে সন্ন্যাস ব্রত করেছি। আপনি কি চান আমি একেবারে হিমালয়ে চলে যাই? হিমালয়ে কি? সন্ন্যাসী হওয়ার উৎকৃষ্ট স্থান। দুধকাশি একটা জায়গা আছে সেখানে।
যান তবে। আপনিও চলুন। আমি গিয়ে কি করব? হানিমুন ইসমামের খেলার সাথে আনতে হবে, না হয় বাচ্চাটা জারার মাথার চুল রাখবে না। দুধকাশি হানিমুন? ওকে, হিমালয় ক্যান্সেল। আপাতত ইর্তিজা রুষার বেডরুম। রেস্ট নিন, পরে হবে। তখনই দরজা ধাক্কানোর শব্দ। ইর্তিজা বুঝতে পেরেছে এখনই কেউ না কেউ এসে রোমান্সে বাধা দিবে। রুষা উঠতে চাইলে বাধা দিয়ে বসিয়ে অধৈর্য পায়। আকস্মিক আক্রমণে রুষা থতমত খেয়ে যায়। মন শীতল করা প্রশান্তি। দীর্ঘ 4 বছরের দূরত্ব খুঁজেছে আজ। প্রকাটের স্পর্শ শক্ত বেষ্টনীর মতো, হস্তযুগল মাথার উপর সাতসম আশ্বাস আর বুক ভরা ভালোবাসা। এই তো রুষার পৃথিবী। দরজা ধাক্কানো থেমে যায় সকল ক্লানি। 1.5 মাস টানা রেস্ট নিয়ে ইর্তিজা আজ দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে পা রেখেছে লেকচারার হিসেবে। ব্যাচ 56 ক্লাসে ঢুকেই দেখতে পায় ছন্নছাড়া অবস্থা। এদের কোনো খেয়ালই নেই ক্লাসের টিচার এসেছে। ইর্তিজা ডায়েচের উপর উঠে না, দাঁড়িয়ে নিচে থেকে ওদের অবস্থান পর্যবেক্ষণ করছে। একটা ছাত্র এসে ইর্তিজার কাঁধে হাত দিল। হাত বাড়িয়ে বলি, হাই, আমি তানজির। ব্রো, ইউ আর লুকিং স্মার্ট, কিন্তু এভাবে তো এখানে আসা যাবে না। ইর্তিজা ঠিক ধরেছে। এই ছেলে বুঝতে পারেনি ইর্তিজা তাদের শিক্ষক। ইর্তিজা মুচকি হেসে বলল, তাহলে কিভাবে আসতে হবে? আমাদের মতো ক্যাজুয়াল। তোমাকে দেখে তো মনে হচ্ছে কোনো ফর্মাল মিটিং এ এসেছো। তুমি দেখতে সুন্দর। এখন যেহেতু নতুন, আমাদের অনেক কিছুই বুঝবে না। আমার একটা কাজ করে দিবে? কি কাজ? প্রভাকে আমার ভালো লাগে, কিন্তু মেয়েটা খুব চুপচাপ আর ভদ্র। গত 1 মাস ধরে চিঠি লিখছে, কোনো উত্তর দিচ্ছে না। পরে এক বন্ধুর কাছে জানতে পারলাম ও অন্য কাউকে পছন্দ করবে। আমাদের ক্লাসের তবুও আমার মতো প্লে বয়কে নাকি করবে না। তো তুমি প্রথম ওকে প্রপোজ করো। ও যদি পটে যায়, ও তোমার। প্রভাকে? ওই যে পেছনে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে। ইর্তিজা হঠাৎ ডায়েচে উঠে জোরে বলে উঠল, অ্যাটেনশন প্লিজ। ক্লাসের সকলে নড়ে চড়ে উঠল। তাজদির ছেলেটা সিটি বাজিয়ে বলে, ব্রো, ইউ আর টু স্মার্ট। ওখান থেকে করবে নাকি? ইর্তিজা গলা ছেড়ে বলে, হু ইজ প্রভা? প্রভা দাঁড়াতেই বলে উঠল, মুমিনের বোনের মেয়ে তুমি? প্রভা মাথা নেড়ে বলল, জি। এখানে কি কোনো প্রবলেম ফেস করছো? প্রভা দুপাশে মাথা নাড়ালো। ইর্তিজা তাজদিরের দিকে তাকাতে দেখলো ও দল ভিড় করে ফেলেছে, মনে হচ্ছে মারতেই আসবে। ইর্তিজা গমগমে গলায় বলল, ফার্স্ট ইয়ারের ব্যাচের তো এত উড়া ভালো না। এনিওয়ে প্রভা, ইফ ইউ ফেস এনি প্রবলেম দেন টেল মি, ওকে? সিট ডাউন। প্রভা তবদাকে বসে গেছে। তাজদির চেঁচিয়ে উঠল, বেশি উড়িস না, ঘাট থেকে মাথা আলাদা করে দিব। ইর্তিজার সাথে সাথে ঘুরে বলে, বিহেভ ইয়োরসেলফ। কিসের বিহেভ ইয়োরসেলফ? হ্যাঁ, ডায়েচে উঠছিস কেন? ভয় লাগে? নাম ওখান থেকে। কে তুই? ইর্তিজা ডায়েস থেকে নেমে নিচে দাঁড়াতে তাজদির এসে আচমকা নাক বরাবর সজোরে একটা ঘুষি মারে, চিল্লায় বলে, তুই আমার ভয় লাগাস শালা। তুই জানোস আমি কে? শাহবাগ থানার সামনে দাঁড়ায়া জিগাইস ওসি মনোয়ারের ছেলের কথা। পুরো ক্লাস স্তব্ধ। ইর্তিজা নাকে লেগেছে হালকা, ঠোঁটের পাশটা হালকা কেটে গিয়েছে। ভেবেছিল ছেলেগুলোকে আদর করে বুঝাবে, কিন্তু না, এরা 2 দিন পর মাস্তানি গুন্ডামি শুরু করে মেয়েদের হ্যারাস করবে ক্যাম্পাসে। ইর্তিজা ফোন বের করে রাহিদকে মেসেজ পাঠায়, ব্যাচ 56-এ চলে যাও। ছেলেগুলো বেশি বার বেড়েছে। আমি ক্লাসে আছি। গায়ে হাত তুলছে। ইর্তিজা। তাদের কয়েকজন বন্ধু সহ পাল্টা আক্রমণ করে। এবার ক্রোধ সংযত করতে না পেরে কষি থাপড় বসিয়ে দেয় তাজদিদের কানের গোড়ায়। বাকি সব কটাকেও থাপ্পড় দিয়েই বসিয়ে দিয়েছে। দরজার দিকে তাকিয়ে দেখে কয়েকজন সিনিয়র জুনিয়র ডক্টর ছুটে এসেছে। ইর্তিজা ক্রোধে লাল হয়ে হুঙ্কার ছাড়ে, কল হিজ প্যারেন্টস কুইকলি, হাউ ডিয়ার হি ইজ। রুষা আর রাহিদ ছুটে এসেছে। মাত্রই ওটি শেষ করে বসেছিল ক্যান্টিনে। রুষা আসতেই দেখে ইর্তিজার ঠোঁটের কোণে রক্ত। টিস্যু এগিয়ে দিল। ইর্তিজা রক্ত মুছে ইন্টার্ন মেডিকেল অফিসার মুমিনের দিকে তাকিয়ে বলে, ভাগ্নির দিকে খেয়াল নেই? মেয়েটা যে এখানে প্রবলেম ফেস করছে জানো না? সরি স্যার, ও আমাকে নিজেও কিছু জানায়নি। প্রতিটি শিক্ষার্থী চমকে গিয়েছে স্যার শুনে।
ডক্টর আশরাফ খেপে গিয়ে তাসদিরকে কিছু বলবে ইর্তিজা নিষেধ করেছে। ততক্ষণে তাসদিরের বাবা মনোয়ার সাহেব চলে আসে। পিয়ন তাকে ক্লাসে নিয়ে আসতেই এত বছর পর মুখোমুখি হয় ইর্তিজার, প্রায় 7 বছর পর। কিছুটা চমকে গিয়েছে ইর্তিজা, নিজেও বিস্মিত হলো। ইর্তিজা নিশ্চুপ। অন্য ডাক্তাররা বুঝেই বলেছে সাহসা। ইর্তিজাই মুখ খুলে বলল, মনোয়ার সাহেব, ছেলেকে সামলান। এখন থেকে ওদের একটা সাবজেক্ট আমি নেব। আমাকে এত হালকাভাবে যেন ছেলে না নেয় বুঝিয়ে দেবেন। এতক্ষণ সন্দেহ ছিল এই ছেলে এখানে কিভাবে এসেছে, এখন বুঝতে পেরেছি কি উপায়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা হয়েছে। আজ আমার গায়ে হাত তুলেছে, ছোট মানুষ বুঝেনি, ভুল করেছে, তাই মাফ করে দিয়েছি। আমি সামলাতে না পেরে সবগুলোকে কষে এক ঘাঁ করে দিয়েছি, কিন্তু পরের বার আমি কোনো ঘাঁ দিব না, সরাসরি অ্যাকশনে নামবো। কি বলতে চেয়েছি আশা করি আপনার বুদ্ধিমান মাথায় আটকে গিয়েছে। এখন ওর অবস্থা ভালো না, নিয়ে যান বাসায়, বুঝিয়ে পড়িয়ে কলেজে পাঠাবেন। এটা আপনার থানা নয়, ডাক্তার ইর্তিজা ইসফারের আস্তানা। এখানে আপনার ছেলের মতো হাজারটা তাজদিরকে গরু থেকে মানুষে পরিণত করা হয়। এই যে মর্গ চড়িয়ে আনতে পারি তা তো জানেই, তাই না? আর তা না পারলে আমি নতুন শাস্তি প্রণয়ন করব আজ থেকে। যেতে পারেন। ওসি মনোয়ার ছেলের দিকে ক্রুজ চোখে তাকিয়ে ইর্তিজাকে বলল, সরি স্যার, এমনটা আর হবে না, আমি ওকে বুঝিয়ে বলবো। ওরা বেরিয়ে গেল রাহিদকে বলে নেক্সট ক্লাসটা এক্সচেঞ্জ করে নিল। রাহিদের আজ আইটেম ছিল। ইর্তিজা সরাসরি ক্লাস নেওয়া শুরু করলো। ক্লাস শেষে রুষার চেম্বারে গিয়ে গাল ফুলিয়ে বসে আছে। রুষা ওডিপি থেকে এসে ইর্তিজাকে দেখে ফিউকুচকে বলল, শেষমেশ স্টুডেন্টদের ছাড়লেন না? আপনি কথাই বলবেন না। সে কখন থেকে মেসেজ দিয়ে বললাম আমি আসছি, লাস্ট 30 মিনিটস বসে আছি, অথচ আপনার পাত্তাই নেই। বেশি ব্যথা লেগেছে? তা একটু লেগেছে, আই থিঙ্ক নাকে লেগেছে। এটা পেইন কিলার খেয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। রুষা ঠোঁটের পাশটা ড্রেসিং করে দিতেই ওর আরেকটা ওটির কল আসলো। ইর্তিজা উঠে মুচকি হেসে বলল, ম্যাডাম রুকসার মহা ব্যস্ত, ওনাকে এখানে পাওয়া যাবে না আর। আমার বসার রানী রুকসারই ভালো। উঠি তাহলে, আজ বাসায় দেখা হচ্ছে। জি জনাব। ইর্তিজা এগিয়ে এসে জড়িয়ে ধরে মাথায় অধর ছুঁয়ে বেরিয়ে গেল। তখন থেকে ইর্তিজার রুমের সামনে উকিঝুঁকি মারছে কয়েকটা স্টুডেন্ট। এছাড়া সকালে ক্যান্টিনেও দেখা গেল তাকে নিয়ে কানা ঘোষা চলছে। ইর্তিজা ব্যাপারগুলো লক্ষ্য করেছে চুপচাপ। মেজাজ বিগড়ে আছে একটা খবর শুনে। ফাইনাল ইয়ারের একটা স্টুডেন্ট সুইসাইড করেছে। সুইসাইড লেটার কম, প্রপোজাল লেটার বেশি লাগছে। সেই প্রপোজ লেটার হাতে নিয়ে বসে আছে ইর্তিজা। অদ্ভুতভাবে প্রপোজাল লেটার সেই স্টুডেন্ট একজন শিক্ষিকাকে লিখেছে। এতক্ষণ খোলেনি, ক্লাস ছিল, ওডিপি ছিল, এখন খুলে পড়া শুরু করলো। প্রিয় ম্যাডাম, প্রিয় বলেই সম্বোধন করলাম। আপনি আমার খুব পছন্দের একজন। প্রথম যেদিন 3rd ইয়ারে আপনাকে দেখলাম, কেন জানি না সেদিনই আপনাকে ভালো লাগে। এই ভালো লাগা অন্যায়ের। আমি শান্তশিষ্ট একটা ছেলে, বলতে পারেন চাপার স্বভাবের। আপনার প্রতিটি ক্লাস সেরা মনোযোগ দিয়ে করি। আপনি হয়তো ভাবছেন এটা আমার বাড়াবাড়ি, ভাবতেই পারেন। আপনার সম্পর্কে সব রকমের খোঁজ নিতে চাইনি, তবে যতদূর জানি আপনার একটা বেবি আছে, হাজব্যান্ড দেশের বাইরে। আজ অনেক দিন যোগাযোগ নেই। এই ভালো লাগা থেকে আপনি আমার মনের কোণে কতটা জুড়ে আছেন আপনাকে বোঝাতে পারবো না। সিমিন ম্যাডামের পেছনে গত 1 মাস ঘুরছি, এর একমাত্র কারণ আপনি। আপনি যেভাবে রেগে থাকেন আপনাকে আমি কখনোই পাবো না। আপনার ভালোবাসা লাগবে না, কিন্তু একটু গুছিয়ে 2 লাইন বলে অশান্ত আমিটাকে শান্ত করার ক্ষমতা নিয়ে জন্মেছেন। সিমিন ম্যাডামকে গত সপ্তাহে যখন আপনার কথা বলেছি, ম্যাডাম আমাকে কিছু কড়া কথা শুনিয়েছে, অথচ উনি বুঝলেনই না আমি কি চাই। আমি এতটা আগ্রাসী হব নিজেও বুঝিনি। কাল রাতে আপনার সাথে ফোনে 2 মিনিট কথা বলে আমার যে কি শান্তি লেগেছে বোঝাতে পারবো না, অথচ আজ আপনি আমাকে এভাবে অপমান করবেন ভাবিনি। আমি বাঁচতে পারবো না আপনাকে ছাড়া। আমি স্ব ইচ্ছায় নিজের জীবন দিয়ে দিব। এমনিতেও পাপা মাম্মি কখনো মেনে নেবে না আপনাকে আমার সাথে। এই প্রথম মনে হলো কাউকে মন থেকে চেয়েছি, অথচ পাচ্ছি না। ম্যাডাম, আপনার সাথে আমার বয়সের ব্যবধানটা মাত্র 6 বছরের। খুব কি বেমানান ছিলাম আমরা? তবে এটা জানি না আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক আছে কি নেই। যদি থেকে থাকে এমনিতেও আপনাকে পাবো না। আপনি আমার মনে থাকবেন রুষা ম্যাডাম। যদি আজ বেঁচে যাই তবে আপনার সামনে আসবো না, মাফ করবেন। সুইসাইডাল লেটার নয়, প্রপোজ লেটার এটা। তাই তো আপনার সবচেয়ে কাছের মানুষ সিমিন আপুকে দিলাম, যেন আমার যদি শেষ নিঃশ্বাস হয় তবুও আপনি নির্দোষ থাকবেন। ইতি আপনার অপদার্থ অপ্রেমিক তাহমিদ।
ইর্তিজা লেটারের ভাঁজ করে রওনা হলো কেবিনের দিকে। প্রভাকে দেখে ইর্তিজা ডাক দিল। গত দুদিন ধরে এই চুপচাপ মেয়েটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছে। প্রভা এগিয়ে এসে সালাম দিল। পাশে তুরিন ছিল। ইর্তিজা তুরিনকে চলে যাওয়ার আদেশ দিল। প্রভার দিকে তাকিয়ে দেখে মেয়েটা মাথা নত করে রেখেছে। ইর্তিজা হাঁটতে হাঁটতে বলল, প্রভা, তুমি কি জানো তোমার মামাও আমার স্টুডেন্ট? প্রভা ওপর নিচ মাথা নাড়ায়। ইর্তিজা প্রভা নত হওয়া মুখ দেখে এসে বলে, আম্মু যেটা ভাবছো বা করছো সেটা কি ঠিক? প্রভা এমন উদ্ভট সম্বোধনে চোখ তুলে তাকালো। ইর্তিজা দোতলার সিঁড়ি দিয়ে নামতে নামতেই বলে উঠল, ভালো লাগতেই পারে, হয়তো আবার কোনো একটা গুণ তোমাকে আকর্ষণ করেছে, কিন্তু আম্মু তোমার তো আমার সম্পর্কে ইনফরমেশন নেওয়া প্রয়োজন ছিল। আমি যে ম্যারিড জানো, আমার যে একটা প্রিন্স আছে তাও তো জানো না। জানলে তো আর এই মধ্যবয়সী স্যারের প্রতি ভালো লাগা কাজ করতো না, তাই না?